পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ শুনবেন পুষ্পময়ী বসু অনুদিত বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাসের ১৪তম পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠে আছি ফারহানা আজিম শিউলি। ১৪। দুপুরবেলায় জেল অফিসে মুখোমুখি বসে পাভেল আর মা। হাতের মধ্যে আঙুলের ফাঁকে দুমড়ানো চিরকুটটা। চোখের ঝাপসা কুয়াশার মধ্যে দিয়ে চেয়ে আছে ছেলের দাড়ি ঢাকা মুখ। কখন চিঠিটা দেবে সেই সুযোগের অপেক্ষায় আছে। ধীরে ধীরে বলে পাভেল, আমি ভালোই আছি, বাকিরাও তাই। তুমি কেমন আছো? কলের পুতুলের মতো বলে যায় মা, সবাই ভালো। ইয়েগর ইভানভিচ মারা গেছে। হ্যাঁ? চিৎকার করে ওঠে পাভেল। ধীরে ধীরে মাথাটা ঝুঁকে পড়ে। কবরখানায় একটা হাঙ্গামা হয় পুলিশের সঙ্গে। একজনকে ধরে নিয়ে গেছে, সরল মনে বলে মা। সহকারী জেল সুপার আগুন হয়ে লাফিয়ে ওঠে। খবরদার, জানেন না জেলে এসব কথা বলা নিষেধ? রাজনীতি আলোচনা চলবে না। উঠে দাঁড়ায় মা। কিছু যেন বোঝেনি এমনভাবে অপরাধীর মতো বলে, না দেখুন, আমি রাজনীতির কথা বলিনি। একটা হাঙ্গামা হয়েছিল, শুধু সেই খবরটা দিচ্ছিলাম। হাঙ্গামা তো সত্যিই হয়েছিল, একজনের মাথা অবধি ফেটে গেছে। ও একই কথা, ব্যাস একদম চুপ। মানে নিজেদের কথা বা বাড়ি ঘরের কথা ছাড়া আর কিচ্ছু বলা চলবে না। কথার খেই হারিয়ে ফেলে অফিসার। নিজের ডেস্কে গিয়ে বসে কতগুলি কাগজপত্র ওল্টাতে থাকে। ক্লান্তভাবে যোগ করে, এসবের জন্য আমাকেই কৈফিয়ত দিতে হয় যে। তাকে একবার দেখে নিয়ে চট করে পাভেলের হাতে চিরকুটটা গুঁজে দেয় মা। তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে। কি বিষয়ে যে কথা বলবো সেটা বুঝি না। পাভেল মুচকি হাসে, আমিও বুঝি না। বিরক্ত হয়ে অফিসার বলে, তবে এখানে আসা কেন? যত ঝামেলা। একটু চুপ করে মা জিজ্ঞাসা করে, মামলা হবে শিগগিরই না? হ্যাঁ, কদিন আগে সরকারি উকিল এসেছিল, বলছিল শিগগিরই। এমনি সাধারণ এদিক সেদিকের কথা চলে। মা দেখে স্নিগ্ধ দৃষ্টিতে আদর মাখা চোখে পাভেল তার দিকে তাকিয়ে আছে। ঠিক তেমনি আছে পাভেল, তেমনি শান্ত, ঠান্ডা মেজাজ। এতটুকু বদলায়নি, শুধু এক মুখ দাড়ি হয়েছে আর হাতটা বড় সাদা। ওই দাড়ির জন্য বয়সটা অনেক বেশি দেখায়। মার ইচ্ছে করে নিকোলাইয়ের কথা বলে ওকে, শুনে হয়তো খুশি হবে পাভেল। এতক্ষণ যে সুরে নিরর্থক বাজে কথা হচ্ছিল ঠিক সেই সুরেই বলে, তোর ধর্মছেলেকে দেখলাম। পাভেল নীরবে জিজ্ঞাসু দৃষ্টিতে চায় মায়ের দিকে। মা নিজের গালে টোকা মারতে থাকে। নিকোলাইয়ের মুখে বসন্তের দাগ আছে, তারই ইশারা। বেশ ভালোই আছে খোকা, একটা কাজ পাবি শিগগিরই। পাভেল বোঝে, মাথা নাড়ে, হাসি মুখে বলে, বাহ বেশ। পাভেলের আনন্দ দেখে নিজের ওপর খুশি হয়ে ওঠে মা। গভীর আবেগে মায়ের হাতখানি চেপে ধরে বিদায় নেয় পাভেল। ধন্যবাদ মা। হৃদয়ের নিবিড় অন্তরঙ্গতার সানন্দ অনুভূতিতে মায়ের যেন নেশা লাগে। প্রকাশের ভাষা খুঁজে পায় না।
ছেলের হাতখানি নিঃশব্দে চেপে ধরে। বাড়ি ফিরে দেখে সাশা এসে বসে আছে। পাভেলের সঙ্গে মায়ের দেখা করার দিনটিতে ও আসে। পাভেলের কথা কখনো জিজ্ঞাসা করে না। মা যদি নিজের থেকে তার কথা না বলে, তবে স্থির দৃষ্টিতে শুধু তার দিকে তাকিয়ে থাকে। তার চোখের ভাষায় সব খবর পড়ে নেয়। কিন্তু আজ ওর মুখে উদ্বেগ। কেমন আছে ও? বেশ ভালোই আছে। কাগজটা দিয়েছিলেন? দিয়েছি বই কি, খুব চালাকি করেছি। পড়েছে? ওখানে দাঁড়িয়ে কেমন করে পড়বে? তা বটে, আমার খেয়াল ছিল না। ধীরে ধীরে বলে সাশা। আরেক সপ্তাহ অপেক্ষা করতে হবে দেখছি। আপনার কি মনে হয়, রাজি হবে? ভুরু কুঁচকে স্থির দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে সাশা। মা যেন আপন মনেই বলে, কে জানে, কিন্তু রাজি না হবার কি আছে? বিপদ আপদ তো নেই এতে। সাশা মাথা নাড়ে। তারপর শুকনো গলায় জিজ্ঞাসা করে, ইভানকে কি খেতে দেওয়া হয় জানেন? ওর খিদে পেয়েছে। সব খেতে পারে, দাঁড়ান। রান্নাঘরে যায় মা। সাশা ধীরে ধীরে সঙ্গে সঙ্গে যায়। আপনাকে সাহায্য করব? না ধন্যবাদ, আমিই করে নিচ্ছি। মা স্টোভের কাছে ঝুঁকে একটা বাটি তুলে আনে। সাশা চুপি চুপি বলে, দাঁড়ান একটু। মুখখানা ওর ফ্যাকাশে হয়ে গেছে। চোখ দুটো যেন তীব্র ব্যথায় বিস্ফারিত। ঠোঁট কাঁপছে। চাপা স্বরে তাড়াতাড়ি আবেগের সঙ্গে বলে মায়ের কানে কানে, আমার কি মনে হচ্ছে জানেন? ও কিছুতেই রাজি হবে না। আমি বলছিলাম কি, আপনি ওকে বোঝান। ওকে আমাদের এখানে বড় দরকার, কাজের জন্যই দরকার। বলুন ওকে। এটুকুও বলবেন যে ওর শরীরের জন্য বড় ভাবছি আমি। দেখতে পাচ্ছেন তো, মামলার তারিখই পড়েনি এখনো। বলতে ওর বড় কষ্ট হচ্ছে, বেশ বোঝা যায়। সোজা হয়ে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে থাকে, ঠোঁট কামড়ে। গলার স্বর রুদ্ধ, ক্লান্তিতে চোখের পাতা দুটো ঝিমিয়ে আছে। মুঠো করা হাতের হাড়গুলি মটমট করে ওঠে। মা শুনতে পায়। তার আগ্রহে প্রথমটায় হকচকিয়ে গেলেও বুঝতে পারে মা। উত্তেজিত হয়ে ওকে বুকে জড়িয়ে ধরে। ব্যথায় বুক টনটন করে। অত্যন্ত কোমল স্বরে বলে, মা আমার, ও কি নিজের কথা ছাড়া আর কারো কথা শোনে রে? নিবিড় নিঃশব্দ আলিঙ্গনে স্তব্ধ হয়ে থাকে দুজনে। তারপর আস্তে আস্তে মায়ের হাতখানা সরিয়ে দেয় সাশা। ওর সারা শরীর থরথর করে কাঁপে। বলে, ঠিক বলেছেন, কোনো মানে হয় না। এসব বাজে কথা, স্নায়বিক ব্যাপার আর কি। হঠাৎ গম্ভীর হয়ে ওঠে ও। অত্যন্ত সহজভাবে বলে, বেশ, চলুন রোগীকে খাওয়াই গে। ইভানের পাশে গিয়ে বসে সস্নেহে সযত্নে জিজ্ঞাসা করে, মাথার ব্যথাটা বেড়েছে? বেশি নেই, কিন্তু বড় দুর্বল। আর সব যেন বড় ঝাপসা ঝাপসা ঠেকছে। সংকুচিত হয়ে কম্বলটা থুতনির নিচ পর্যন্ত টেনে দেয় ইভান। চোখ দুটো কোঁচকায়, যেন হঠাৎ তীব্র আলোটা চোখে লেগেছে। সাশা লক্ষ্য করে ওর সামনে খেতে যেন লজ্জা করছে ইভান। উঠে বাইরে চলে গেল ও।
ইভান উঠে বসে মিটমিট করে তাকিয়ে থাকে ওর অপসৃয়মান মূর্তির দিকে। কি সুন্দর! ঝলমলে নীল দুটি চোখ ওর, ঘন সন্নিবিষ্ট ছোট ছোট মুক্তোর মতো দাঁত। গলার স্বর সবে মোটা হতে শুরু করেছে। চিন্তিত স্বরে জিজ্ঞাসা করে মা, আপনার বয়স কত? 17। মা বাবা কোথায়? গাঁয়ে। আমি 10 বছর বয়স থেকেই তো এখানে। স্কুলের পড়া শেষ হতেই এসেছিলাম শহরে। আপনার নাম কি, কমরেড? কমরেড বলে ডাকলে মায়ের ভারী মজা লাগে, ভালোও লাগে। হেসে জিজ্ঞাসা করে, কেন বলুন তো? বিব্রত হয় ইভান। একটু চুপ করে থেকে বলে, কেন জানেন? আমাদের পাঠচক্রের একজন ছাত্র, মানে আমাদের পড়ে শোনাতো সে। পাভেল ভ্লাসভের মায়ের কথা বলেছিল আমাদের কাছে। পাভেল হলো এক শ্রমিক। সেই পয়লা মের মিছিল মনে আছে? মা মাথা নেড়ে কান খাড়া করে। পাভেলই প্রথম আমাদের পার্টির ঝান্ডা তুলে ধরেছিল সকলের সামনে, জানেন? গর্বিতভাবে বলে ইভান। ওর গর্বের প্রতিধ্বনি বাজে মায়ের অন্তরেও। আমি ওখানটায় ছিলাম না তখন। আমাদের এলাকায়ও মিছিল বার করবার কথা ছিল কিনা? পারিনি অবশ্যই, ভেস্তে গেল সব। আমরা মাত্র কজনই ছিলাম। সে যাই হোক গে, দেখুন না আসছে বছর কি কাণ্ডটা করি। উত্তেজিত হয়ে ওঠে ইভান, ভবিষ্যতের কথা কল্পনা করে হাঁপাতে থাকে। হ্যাঁ, পাভেল ভ্লাসভের মায়ের কথা বলছিলাম না? চামচটা দুলিয়ে বলে চলে ইভান। তারপর থেকে তিনিও পার্টির একজন কর্মী। লোকে বলে নাকি আশ্চর্য মানুষ। হাসিতে মায়ের মুখ উদ্ভাসিত হয়ে ওঠে। ছেলেটির মুখে নিজের প্রশংসা শুনতে মন্দ লাগছে না, আবার লজ্জাও করছে। ইচ্ছে হয় নিজের পরিচয় দেয়, কিন্তু সামলে নেয় নিজেকে। মনে মনে ঠাট্টা করে বলে, ভীমরতি ধরেছে আর কি। হঠাৎ উত্তেজিত হয়ে ছেলেটির মুখের কাছে মুখ এনে বলে, খান খান, আরেকটু খান, চটপট ভালো হয়ে উঠুন। ভালো না হলে কাজ করবেন কি করে? দরজাটা খুলে যায়। হেমন্তের এক ঝটকা ভেজা ঠান্ডা এসে ঘরে ঢোকে। দরজায় দাঁড়িয়ে সোফিয়া, ঠান্ডায় গাল দুটো লাল, খুশিতে ঝলমল করছে। বাপরে বাপ, যেমন করে টিকটিকি লেগেছে পেছনে, যেন কোটিপতির মেয়ের পেছনে হবু বর লেগেছে। আর টেকা গেল না এখানে দেখছি। কেমন বোধ হচ্ছে ইভান? ভালো লাগছে একটু? পাভেলের কোনো খবর আছে নাকি নীলভনা? সাশা আছে এখানে? মা আর ইভানের ওপর ধূসর চোখে আদরে দৃষ্টি বুলিয়ে একটা সিগারেট ধরায় সোফিয়া। সঙ্গে সঙ্গে চলে ওর প্রশ্নের ঝড়, উত্তরের অপেক্ষা না রেখেই। মা মনে মনে হাসে, ভাবে, আমিও তাহলে একজন ভালো লোক হয়ে দাঁড়াচ্ছি। আর একবার ইভানের দিকে ঝুঁকে পড়ে বলে, শিগগির ভালো হয়ে উঠুন বাবা। খাবার ঘরে গিয়ে দেখে মা সোফিয়া সাশাকে বলছে, এরই মধ্যে 300 কপি তৈরি করে ফেলেছে, বুঝলে? এমনি করে তো খুন করবেও নিজেকে। এই বীরত্ব! সাশা, এমন সব মানুষের বন্ধু হওয়া, তাদের সঙ্গে থেকে কাজ করতে পাওয়া মস্ত সৌভাগ্যের কথা। সত্যি, সাশা বলে চুপি চুপি। সন্ধেবেলা চায়ের টেবিলে সোফিয়া মাকে বলে,
আরেকবার গাঁয়ে যেতে হচ্ছে আপনাকে, নীলভনা। বেশ তো, কবে? দিন তিনেকের মধ্যে। পারবেন? কেন পারবো না? এবারে ডাকগাড়িতে যাবেন বরং। অন্য রাস্তায় যেতে হবে, নিকলস্কয়ে ভোলোস্তের রাস্তা ধরে, উপদেশ দেয় নিকোলাই। তারপর মুখ গোমড়া করে ভুরু কোঁচকায় নিকোলাই। স্বভাব শান্ত, সংযত মানুষ, কিন্তু আজকের এ মুখ যেন অদ্ভুত বিশ্রীভাবে বদলে দিয়েছে ওকে। মা উত্তর দেয়, ও তো বড্ড ঘুরপথ হবে। তাছাড়া গাড়িতে গেলে টাকা তো কম লাগবে না। আসলে আপনি যান, আমার ইচ্ছা নয়। নিকোলাই বলে, ওখানকার অবস্থা ভালো নয়, ধরপাকড় হয়েছে। একজন মাস্টারকে ধরেছে শুনেছি। সাবধান হওয়া দরকার। অপেক্ষা করলেই ভালো হতো। সোফিয়া টেবিলে আঙুল ঠুকে বলে, কিন্তু কাগজপত্র পাঠানো বন্ধ হলে তো চলবে না। ওটা তো বজায় রাখতেই হবে। তারপর হঠাৎ জিজ্ঞাসা করে, আপনার যেতে ভয় করছে নাকি, নীলভনা? মা আহত হয়। ভয় পেতে দেখেছেন কখনো? প্রথমবার যখন গিয়েছিলাম তখনই ভয় করল না, আর এখন হঠাৎ। কথাটা শেষ না করেই মাথা নিচু করে মা। ভয়ের কথা বা আপনি পারবেন তো, কষ্ট হবে না তো, এইসব কথা জিজ্ঞাসা করলেই মায়ের মনে হয় ওরা যেন দূরে সরিয়ে দিচ্ছে ওকে, পরপর মনে করছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, কেন? ভয় পাবার কথা জিজ্ঞাসা করছেন কেন? কই, নিজেদের মধ্যে তো কথা তোলেন না। নিকোলাই তাড়াতাড়ি চশমাটা খুলে আবার পরে। বোনের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টে। সবাইকে বিব্রতভাবে চুপ করে থাকতে দেখে ঘাবড়ে যায় মা। অপরাধী মনে হয় নিজেকে। চেয়ার থেকে উঠে দাঁড়ায়, কি যেন বলতে চায়, কিন্তু সোফিয়া তার হাত স্পর্শ করে আস্তে আস্তে বলে, ক্ষমা করুন, আর কখনো বলবো না। মায়ের মুখে হাসি ফোটে। অল্পক্ষণের মধ্যেই যাওয়ার ব্যাপার নিয়ে আলোচনায় মেতে ওঠে তিনজনে। 15। ভোরবেলা রওনা হয়ে গেল মা। হেমন্তের বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে ঝ্যাঁকর ঝ্যাঁকর করতে করতে গাড়িটা চলেছে। ভেজা বাতাস, কাদা ছিটকে উঠছে প্রতি মুহূর্তে। কোচবাক্স থেকে একপাশ ফিরে কোচম্যান চিন্তান্বিতভাবে নাকি সুরে নালিশ করে, ওটাকে, মানে ভাইটাকে গো, বললাম চলো বাপু ভাগে চালাই, তাই ভাগ করতে শুরু করেছি। বাঁ দিকের ঘোড়াটার পিঠে হঠাৎ সপাং করে চাবুক কষিয়ে খেঁকিয়ে উঠল লোকটা। শালা, ডাইনির বাচ্চা, চল চল। হেমন্তের সুপুষ্ট কাকগুলি ব্যস্তভাবে রিক্ত ক্ষেতের আলে আলে ঘুরে বেড়ায়। পাগলা হাওয়ার ঠান্ডা ঝাপটার আগে শক্ত হয়ে দাঁড়ায় তারা, কিন্তু টাল সামলাতে না পেরে উল্টে উল্টে পড়ে। পালকগুলো আলুথালু হয়ে যায়। অলসভাবে ডানা ঝটপটিয়ে অন্য জায়গায় সরে যায়। কোচম্যান বলে যায়, তারপর করল কি জানো? আমায় কলাটি দেখালে। হাত ঠেকাবার মতো ফুটোটি অবধি রইল না। শোনে মা, কিন্তু যেন স্বপ্নের ঘোর লেগে আছে তার চেতনায়। গত কয়েক বছরের ঘটনা নদীর স্রোতের মতো বয়ে যায় স্মরণের কূল ছাপিয়ে। প্রত্যেকটি ঘটনার সঙ্গে মা জড়িয়ে আছে সক্রিয়ভাবে। আগে সে ছিল আরেক রকম। কোথায় কোন অজানা দূরে জীবনের সৌধ রচনা হয়েছিল। কে করেছিল, কেনই বা করেছিল, মা জানে না তা।
কিন্তু আজ মায়ের দৃষ্টির সামনে জীবনের অভ্যুদয় হচ্ছে, তার আপন হাতের অবদানে। ভারী তৃপ্তি লাগে, আবার অবিশ্বাসও আসে নিজের ওপর। বিস্ময় আর এক প্রশান্ত ব্যথা একসঙ্গে ঢেউ খেলে যায় বুকের মধ্যে। ধীর মন্থর গতিতে পথ বদলায়। ধূসর মেঘের দল পরস্পরকে ধাওয়া করে ছাড়িয়ে গিয়ে ছুটে চলেছে আকাশে। পথের দুধারের ভেজা গাছেরা শাখা নেড়ে স্বাগত জানাচ্ছে মাকে। মাঠ মিলিয়ে যায়, দেখা দেয় নিচু নিচু ঢিবির সারি। আবার কখন তারাও মিলিয়ে যায় কোন দিগন্তে। কোচোয়ানের নাকিসুর, ঘোড়ার গলার ঘণ্টার রিনিঝিনি, বাতাসের শীষ আর খসখসানি সব এক হয়ে মিশে কলস্বরা নদীর মতো অন্তহীন প্রবাহে বয়ে যায় মাঠের বুকের ওপর দিয়ে। কোচবাক্সে বসে হেলে দুলে কোচোয়ান টেনে টেনে বলে, বড়লোকের স্বর্গেও যথেষ্ট ঠাঁই নেই, সেই জন্যই ও বেটা আমায় শুষছে অমন করে। কর্তারা সব ওর দোস্ত কিনা। ঘাঁটিতে এসে ঘোড়া খুলে দিয়ে মাকে বলে নিরাশভাবে, গোটা পাঁচেক কোপেক দাও গো, মদ টানি। কোপেক কটা বাজিয়ে নিয়ে সেই একই সুরে বলে, তিনটে দিয়ে ভদকা খাবো আর দুটো দিয়ে খাবো রুটি। বিকেলবেলা নিকলস্কয়ে বলে একটা বড় গ্রামে পৌঁছল মা। ক্লান্তিতে ঠান্ডায় দেহ অবসন্ন। স্টেশনে গিয়ে চায়ের খোঁজ করল। জানালার ধারে বেঞ্চির তলায় ভারী সুটকেসটা ঠেলে দিয়ে বসল। জানালা দিয়ে দেখা যায় ছোট একটা ময়দান, পা মাড়ানো হলদে ঘাসে ঢাকা। আর দেখা যায় ঘন ধূসর রঙের জেলার প্রশাসন দপ্তরের ছাদ বসে যাওয়া বাড়িটা। বারান্দায় বসে পাইপ টানছে শার্ট গায়ে দাড়িওয়ালা এক টেকো চাষি। একটা শুয়োর ঘাসের গোড়া খুঁড়ছে আর বিরক্তির সঙ্গে কান নেড়ে মাটির মধ্যে নাক গুঁজে মাথা নাড়ছে। স্তরে স্তরে পুঞ্জিত কালো মেঘের চাপ। চারদিক নিঃশব্দ আঁধার। বিরস জীবন যেন গা ঢাকা দিয়ে কিসের প্রতীক্ষায় আছে। হঠাৎ একজন পুলিশ সার্জেন্ট ঘোড়া হাঁকিয়ে এলো। অফিস বাড়িটার সামনে এসে দাঁড়িয়ে হাওয়ায় চাবুক আছড়ে লোকটাকে গাল দিতে শুরু করলো। ওর চিৎকার জানলায় লেগে ঝনঝন করে উঠল, কিন্তু কথাগুলো শোনা গেল না। চাষি উঠে দূরে আঙুল দিয়ে কি দেখালো। এক লাফে মাটিতে নেমে পড়ে একটু টলমল করল সার্জেন্ট। তারপর চাষির হাতে ঘোড়ার লাগামটা ছুঁড়ে ফেলে দিয়ে ভারী পায়ে সিঁড়ি বেয়ে উঠে রেলিং ধরে ধরে ঘরের মধ্যে গিয়ে ঢুকল। আবার সব নিস্তব্ধ। ঘোড়াটা বারদুই নরম মাটিতে পা ঠুকল। একটি ফুটফুটে কিশোরী একটা টাল খাওয়া কিনারার ট্রেতে করে বাসন নিয়ে ঘরে ঢুকল। মুখখানা গোল, স্নিগ্ধ চোখ, সোনালি চুল ছোট করে বেনি বাঁধা। চলতে চলতে সসম্ভ্রমে মাথা নাড়ে মেয়েটি। শুভ সন্ধ্যা বলে সস্নেহে স্বাগত করে মা। শুভ সন্ধ্যা। টেবিল সাজাতে সাজাতে হঠাৎ উত্তেজিতভাবে বলে ওঠে মেয়েটি, জানেন একটা ডাকাত ধরা পড়েছে। কে? জানি নে। কি করেছিল? জানি নে, মেয়েটি বলে। ওরা সব বলছিল যে ডাকাত ধরা পড়েছে। পুলিশ সাহেবকে খবর দিতে গেছে পাহারাওয়ালা। মা জানালা দিয়ে বাইরে তাকায়। ময়দানে কৃষকদের ভিড় জমছে। কেউ আসছে ধীরে সুস্থে সাড়ম্বরে,
আবার অন্যেরা তাড়াতাড়ি আসতে আসতে পোশাক আঁটছে। বারান্দার সামনেই ভিড়টা জমছে। সবাই বাঁ দিকে তাকিয়ে কি জানি দেখে। মেয়েটিও জানালা দিয়ে একবার তাকিয়েই ছুটে বেরিয়ে গেল ঘর থেকে, দরজাটায় দড়াম করে ধাক্কা দিয়ে। মা চমকে ওঠে, সুটকেসটা আরেকটু ভেতর দিকে ঠেলে দেয়। তারপর শালটাকে মাথার ওপর তুলে দিয়ে তাড়াতাড়ি দরজার কাছে চলে আসে। কেন জানি অদম্য ইচ্ছে হয় আরও শিগগির আসে, ছুটে, কিন্তু দমন করে ইচ্ছাটাকে। বারান্দায় এসে দাঁড়ায় মা। হাড় জমানো ঠান্ডা বুকে চোখে ঝটকা মারে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, পা যেন জমে যায়। ময়দানের ওপারে ও কে? পিচ মোড়া করে বাঁধা রিবিনকে নিয়ে আসছে। দুধারে দুজন পুলিশ, মাটিতে তালে তালে লাঠি ঠুকছে। জনতা নিঃশব্দে অফিস বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মা একেবারে বিহ্বল হয়ে গেল। ঘটনাস্থলে এক দৃষ্টে তাকিয়ে আছে। কি যেন বলছে রিবিন। ওর গলাটা শোনা যায় বটে, কিন্তু কথাগুলি কোনো প্রতিধ্বনি জাগায় না মায়ের প্রাণের কম্পমান শূন্যতার আঁধারে। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে নেয় মা। বারান্দার কাছেই দাঁড়িয়েছিল এক চাষি। নীল চোখ, চওড়া দাড়ি। মায়ের দিকে তাকিয়েছিল স্থির দৃষ্টিতে। মা একটু কেশে ভয়ে অবশ হাতখানা গলায় বুলোয়। কি হয়েছে? জিজ্ঞাসা করে মা। অতি কষ্টে গলার স্বর বেরোয়। এই যে দেখুন, বলে মুখ ঘুরিয়ে নেয় সে। আরেকজন চাষি এসে দাঁড়ায় মায়ের পাশে। ভিড় নিঃশব্দে বাড়ে। পুলিশ রিবিনকে নিয়ে এসে জমায়েত জনতার সামনে দাঁড়ায়। হঠাৎ রিবিনের গলার মোটা আওয়াজ তাদের মাথার ওপর দিয়ে শূন্যে ঝনঝনিয়ে উঠল। বিশ্বাসী ভাই সব, জানো তোমরা সেই ইশতেহারের কথা, যার মধ্যে আমাদের চাষিদের অবস্থা সম্বন্ধে সব সত্য কথা লেখা আছে? সেই সত্য কথার কিম্মত দিচ্ছি আমি। এই শর্মাই তা বিলিয়েছে। জনতা রিবিনের কাছে সরে আসে। ধীর শান্ত স্বর। মা বুকে বল পায়। নীল চোখওয়ালাকে একটা ধাক্কা দিয়ে একটি লোক বলে, হেই শুনছিস? নীল চোখ জবাব দেয় না। মাথা তুলে আর একবার মার দিকে চায়। দ্বিতীয় চাষিও মার দিকে চায়। প্রথম লোকটির চাইতে বয়স ওর কম। কালো পাতলা দাড়ি, মেচেতা পড়া রোগা মুখ। দুজনেই সরে যায় বারান্দা থেকে। অজান্তেই মা ভাবে ওরা ভয় পেয়েছে। আরো সতর্ক হয় মা। যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল মিখাইল ইভানভিচকে। তার ক্ষতবিক্ষত কালো মুখ আর চোখের চঞ্চল দীপ্তি। ইচ্ছে হয় সেও দেখুক ওকে। তাই পায়ের আঙুলে ভর করে গলা উঁচিয়ে দাঁড়িয়ে রইল। বাক্যহীন জনতা তাকিয়ে আছে গম্ভীর অবিশ্বাসের দৃষ্টিতে। শুধু ভিড়ের পেছন দিকটায় কিছু চাপা স্বরের কথাবার্তা শোনা যায়। আবার শক্ত মোটা কণ্ঠ তোলে রিবিন, চাষি ভাইরা, যে ইশতেহারের কথা বললাম তাতে যা লেখা আছে বিশ্বাস করো। হয়তো আমার জান দিয়ে তার মাসুল শুধতে হবে। কোথা থেকে ওগুলো আমি পেয়েছি সে কথা বার করবার জন্য ওরা আমার ওপর অকথ্য জুলুম করেছে, মারপিট করেছে।
আবারও করবে? মারু, সব কিছু সহ্য করব আমি, কারণ বইয়ের প্রতিটি অক্ষর সত্য, প্রতিটি অক্ষর। নিত্যিকার রুটির চাইতে সত্যের কিম্মত বেশি, বুঝেছ? বারান্দার পাশে দাঁড়িয়েছিল এক চাষি। সে বলে ওঠে, ওসব কথা বলছে কেন ও? এখন কিছুই এসে যাবে না, নীলচোখ বলে, যা হবার তা হবে। একবার বই দুবার তো মরবে না। গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে একভাবে দাঁড়িয়ে আছে জনতা। একটি কথা নেই মুখে। একটা অদৃশ্য গুরুভার যেন তাদের ওপর চেপে বসেছে। পুলিশ সার্জেন্ট টলতে টলতে বারান্দায় বেরিয়ে আসে। নেশা জড়ানো স্বরে চিৎকার করে ওঠে, কে কথা কয় ওখানে? হঠাৎ তরতর করে সিঁড়ি দিয়ে বেয়ে এসে রিবিনের চুল মুঠো করে ধরে পাগলের মতো মাথাটাকে ঝাঁকাতে লাগলো। তুই, তুই, কুত্তির বাচ্চা তুই, চেঁচায় সার্জেন্ট। জনতা চঞ্চল হয়ে ওঠে। অস্ফুট গুঞ্জন ওঠে। মা অসহ্য যাতনায় মাথা নিচু করে নেয়। আবার রিবিনের কণ্ঠ বেজে ওঠে, ভাই সব দেখো। কানের ওপর এক ঘুষি মেরে সার্জেন্ট চেঁচিয়ে ওঠে, চোপড়াও শালা। রিবিন কাঁধ ঝাঁকি দেয়, পা টলে ওঠে ওর। দেখো সব, আমাদের হাত পা বেঁধে রেখে যা ইচ্ছে তাই জুলুম চালায় ওরা। সে পাই, নিয়ে যাও ওকে, এই ভাগো সব হিয়াসে। এক টুকরো মাংসের সামনে কুকুর যেমন পাগল হয়ে লাফ দেয়, সেইভাবে লাফাতে লাফাতে সার্জেন্ট রিবিনের বুকে, মুখে, পেটে কিল, চড়, ঘুষি মারতে লাগলো। ভিড়ের মধ্য থেকে কে একজন চেঁচিয়ে উঠল, খবরদার, আর মারবে না। সমর্থন শোনা যায়, অমন করে মারছ কেন শুনি? নীল চোখ মাথা নেড়ে সঙ্গীকে বলে, চল রে যাই এখান থেকে। ধীরে ধীরে দুজনে অফিস বারান্দার দিকে যায়। মা কোমল দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকে। স্বস্তির একটা নিঃশ্বাস পড়ে। সার্জেন্ট ছুটে বারান্দায় উঠে ঘুষি পাকিয়ে পাগলের মতো হাঁকে, নিয়ে আয় শালাকে, এখানে নিয়ে আয়। ভিড়ের মধ্য থেকে শক্ত গলায় কে গর্জন করে ওঠে, খবরদার। মা বোঝে নীল চোখের গলা। ভাই সব, ঠেকাও ওদের, ভেতরে নিয়ে যেতে দিও না, তাহলে ঠেঙিয়ে মেরে ফেলবে মানুষটাকে। তারপর আমাদের ওপর দোষ চাপিয়ে খালাস হবে যে আমরাই মেরেছি। ভেতরে যেতে দিও না। মিখাইলোর গলা গর্জন করে, চাষি ভাইরা, চোখ খুলে দেখো, কি আমাদের জীবন। বুঝতে পারছো না কেমন করে ওরা আমাদের সব ঠকিয়ে লুটে নিয়ে রক্ত শুষে ফোঁপড়া করে ছেড়ে দিচ্ছে। দুনিয়ার যা কিছু সব তোমাদেরই দৌলতে। দুনিয়ার সবচেয়ে বড় শক্তি তোমরা, কিন্তু কতটুকু হক আছে তোমাদের? হ্যাঁ আছে, না খেয়ে তিলে তিলে পেট শুকিয়ে মরার হক আছে। চারদিকে এলোমেলো চিৎকার ওঠে চাষিদের মধ্য থেকে, একদম সাচ্চা কথা বলছে হে মানুষটা। ডাকো পুলিশ সাহেবকে, ডাকো। কোথায় সে? সার্জেন্ট সাহেব নিজেই ডাকতে গেছে। ওই যে মাতাল। ওহ, কর্তাদের ডাকা আমাদের কাজ নয়। গোলমাল বেড়ে ওঠে। বলো হে বলো, শালারা কেমন মারে দেখি একবার। হাতটা খুলে দাও না ওর। দেখো বাবা, ও পাপ আমাদের যেন না লাগে। বড্ড লাগছে দড়িটায়, রিবিন বলে।
স্বর ওর স্থির, শান্ত, জোরালো। সব কোলাহল ছাপিয়ে ওঠে। ভয় নেই চাষি ভাই, পালাবো না আমি। কোথায় পালাবো? সত্যের হাত থেকে নিস্তার পাবো না, সে যে আছে আমার ভেতরে। কয়েকজন সসম্মানে ভিড় থেকে আলাদা হয়ে একধারে দাঁড়িয়ে মাথা নেড়ে নেড়ে টিপ্পনি কাটে। কিন্তু দলে দলে মানুষ পাগলের মতো ছুটে আসে, জীর্ণ জামাকাপড় গায়ে আঁটতে আঁটতে। রিবিনকে ঘিরে ফুলে ফেঁপে ওঠে তাদের কালো ভিড়। মানুষের অরণ্যের মাঝখানে দাঁড়িয়ে আছে রিবিন, অরণ্য মন্দিরের মতো। শূন্যে হাত নেড়ে চিৎকার করে বলে সে, ধন্যবাদ ভাই, সব ধন্যবাদ। এমনি করে আমরাই যদি না হাতের বাঁধন খুলে দেই, কে দেবে আর? দাড়ি মুছে আর একবার হাত তুলে ধরে, রক্তাক্ত লাল হাত। এই দেখো রক্ত, আমার রক্ত, সত্যের জন্য রক্ত ঝরেছে। মা বারান্দা থেকে নেমে আসে, কিন্তু ভিড়ের মধ্যে মিখাইলোকে দেখা যায় না। তাই আবার সিঁড়িতে উঠে দাঁড়ায়। বুকের মধ্যে একটা জ্বালা আর আবছা একটা অচেনা সুখ উঁকি মারে। ভাই সব, চোখ খোলা রেখো, হদিশ রেখো, কাগজ আসবে, পড়ো, ভালো করে পড়ো। পাদ্রী সাহেব আর কর্তারা যখন সত্যের প্রচারকদের কাফের, বিদ্রোহী বলবে, তখন বিশ্বাস করো না ওদের। সত্য চুপিসারে দুনিয়ায় ফিরছে মানুষের বুকে ঠাঁই খুঁজে খুঁজে। কর্তারা তাকে আগুন আর তলোয়ারের মতো ভয় করে। সত্যকে হাত পেতে নেবার হিম্মত নেই তাদের। খুন হয়ে যাবে যে, পুড়ে মরবে। সত্য ওদের দুশ্মন, কিন্তু তোমার আমার মতো মানুষের সে দোস্ত। সেই জন্যই তো সত্য অমন চুপিসারে চলে। ভিড়ের মধ্যে আবার কোলাহল ওঠে। শোনো আমার সাচ্চা ভাইরা, শোনো। দোস্ত, বুঝবে কিন্তু ঠেলাটা। কে তোমায় ধরিয়ে দিয়েছে হে? পাদ্রী, একজন পুলিশ বলে। দুজন চাষি গাল দিয়ে ওঠে। কে একজন সাবধান করে চেঁচায়, ভাই সব, হুঁশিয়ার। 16। পুলিশ সাহেব আসছে। লম্বা, ভারী গড়নের মানুষ, গোলমুখ, টুপিটা একধারে তেরচা করে পরা, গোঁফের একটা ডগা ওপর দিকে তোলা আর একটা নিচের দিকে। প্রায় মুখটাকে দেখায় বাঁকা, বিকৃত। তার উপরে কেমন একটা ফিকে মরা হাসি। বাঁ হাতে একটা তলোয়ার, ডান হাতখানা শূন্যে নড়ছে। কঠিন ভারী পায়ের শব্দ এগিয়ে আসছে, সবাই শুনতে পাচ্ছে। লোকে ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা করে দেয়। সকলের মুখের ওপর উৎকণ্ঠার কালো ছায়া জমে। কোলাহলটা ঝিমিয়ে ঝিমিয়ে যেন মাটির গভীরে ডুবে যায়। চোখ জ্বালা করে মায়ের, কপালের চামড়া কেঁপে ওঠে। জনতার মধ্যে গিয়ে দাঁড়াতে আবার চায় মন। সামনের দিকে ঝুঁকে পড়ে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে অপেক্ষায়। রিবিনের সামনে এসে থামে সাহেব। ওকে আপাদমস্তক ভালো করে নিরীক্ষণ করে বলে, ব্যাপার কি? হাত বাঁধা নেই কেন? সিপাই, বাঁধো। বাজখাঁই গলাটা ঝমঝম করে বাজে, কিন্তু নীরস। একজন সেপাই জবাব দেয়, হুজুর মালিক, হাত বাঁধাই ছিল, লোকেরা সব খুলে দিয়েছে। মানে কি বলছো?
লোকেরা মানে কারা? অর্ধবৃত্তাকারে সামনে দাঁড়িয়ে আছে জনতা। সাহেব তাকিয়ে দেখে। কে সে? তোর ওই লোক? বলে সাহেব। ওঠাপড়া নেই, সেই একটানা নির্জীব কণ্ঠ। তলোয়ারের হাতল দিয়ে এক গুঁতো মারে নীল চোখকে। হুঁ, চুমাকভ। লোকেরা মানে তুই? আর কে? তুই মিশিন? ডান হাত দিয়ে খপ করে একজনের দাড়ির মুঠো ধরে চেঁচায়, ভাগো সব এখান থেকে, শালা বেজন্মারা, নইলে হাড় মাস আলাদা করে ছাড়ব। মুখে রাগের কোনো চিহ্ন নেই, বলার ভঙ্গিও ঠান্ডা। অভ্যাস মতোই লম্বা লম্বা হাত দুটো এলো পাথাড়ি মেরে চলেছে মানুষগুলোকে। মুখ ফিরিয়ে মাথা নিচু করে সরে যায় লোকে সাহেবের সামনে থেকে। সেপাইদের বলে, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? বাদ জলদি। অশ্লীল গালিগালাজ উগরে রিবিনের দিকে তাকায়। এই শালা, হাত পেছনে! চিৎকার করে ওঠে সাহেব। নাই বাঁধলে সাহেব, আমি পালাবো না, নড়বও না। এক পা এগিয়ে এসে সাহেব বলে, কি বলছো? কি বলছি? জানোয়ার, অনেক মানুষ ঠেঙিয়েছ, ব্যাস আর না। তোদের দিন ঘনিয়ে আসছে, ভাবছিস কি? পুলিশ সাহেব তাকিয়ে থাকে রিবিনের দিকে। ওর গোঁফের ডগা কাঁপতে থাকে। এক পা পিছিয়ে গিয়ে টানা টানা উন্মত্তভাবে বলে ওঠে, কি বললি রে কুত্তির বাচ্চা, কি বললি? বলেই মস্ত বড় এক রদ্দা কষিয়ে দিল রিবিনের মুখে। কিন্তু রদ্দা মেরে সত্যকে মারা যায় না, বুঝলি? রিবিন চিৎকার করে ওর সামনে এগিয়ে এসে বলে, আমাকে মারবার কোনো অধিকার নেই তোর, কুত্তা কোথাকার। কি? আমার অধিকার নেই? টানা এক চিৎকার করে ওঠে সাহেব। আবার ঘুষে ওঠায় রিবিনের মাথা লক্ষ্য করে, কিন্তু রিবিন একটু নিচু হয়ে পড়ে। ঘুষিটা ফসকে যায়। টলে উঠে বহু কষ্টে নিজেকে সামলে নেয় সাহেব। ভিড়ের মধ্যে কে একজন ঘোঁত ঘোঁত করে। রিবিনের ক্রুদ্ধ স্বর আবার ভেসে ওঠে, শোন শয়তান, হের গায়ে হাত উঠিয়েছিস তো? সাহেব চারদিকে চায়। আরও কাছে চেপে এসেছে জনতার বুদ্ধ। তার চেহারাটা ঝড়ের রক্তচক্ষু আকাশের মতো। সাহেব ডাকে, নিকিতা, এই নিকিতা। ভেড়ার চামড়ার জামা গায়ে এক বেঁটে চওড়া কাঁধ চাষি বেরিয়ে আসে ভিড়ের মধ্য থেকে। মস্ত বড় আলু থালু মাথাটা নুয়ে আছে। দে তো ওর কানে এক ঘা কষিয়ে। গোঁফ চুমড়ে নিরুত্তাপ কণ্ঠে বলে পুলিশ সাহেব। এগিয়ে এসে রিবিনের সামনে দাঁড়ায় লোকটা। রিবিন একেবারে নির্ভুল তাক করে কথার বোমা ছুঁড়ে মারে ওর মুখে। দেখো দেখো ভাই সব, আমাদেরই শিলনোড়া দিয়েই আমাদের দাঁতের গোড়া ভাঙে পাষণ্ডেরা। দেখে রাখো, তারপর ভেবে দেখো। ধীরে ধীরে হাত উঠিয়ে রিবিনের মাথায় মৃদু একটা আঘাত করে লোকটা। প্রায় আর্তনাদ করে ওঠে পুলিশ কর্তা, ও কি রকম হলো রে, কুত্তির বাচ্চা? ভিড়ের মধ্য থেকে কার অনুচ্চ হাঁক শোনা যায়, এই নিকিতা, ধম্ম ভুলিসনি জানো? নিকিতার ঘাড়ে ধাক্কা মেরে চিৎকার করে সাহেব, মার বলছি,
মার। কিন্তু মাথা নিচু করে একধারে সরে যায় নিকিতা। বেজার স্বরে বলে, ঢের করেছি, আর না। কি? সাহেবের মুখের ওপর দিয়ে একটা চমক খেলে যায়। মাটিতে পা ঠুকে গাল দিতে দিতে ঝাঁপিয়ে পড়ে রিবিনের ওপর। দমাস করে একটা ঘুষির আওয়াজ শোনা যায়। টলে ওঠে রিবিন হাতটা দুলিয়ে। আরেকটা ঘুষি এসে একেবারে শুইয়ে ফেলে তাকে। পুলিশ সাহেবের এলো পাথারি লাথি এসে পড়ে ওর মাথায়, বুকে, পিঠে, পাঁজরে, সর্বত্র। জনতার মধ্যে ক্রোধের গুঞ্জন ওঠে। কালো মেঘের মতো তারা এগোয়। সেটা লক্ষ্য করে সাহেব। লাফ দিয়ে পেছনে সরে খাপ থেকে তলোয়ার বের করে। হ্যাঁ, বিদ্রোহ? আচ্ছা। ওর স্বর কেঁপে ওঠে। মুখে কথা সরে না। গলা যেন ভেঙে যায়। হঠাৎ সমস্ত শক্তি উবে যায়। মাথাটা কাঁধের ওপর নুয়ে পড়ে। ফাঁকা চোখে চতুর্দিকে চায়। পা দিয়ে আঁচ করে করে পেছনে সরতে থাকে। কর্কশ ধরা গলায় ব্যস্ত হয়ে চিৎকার করে বলে, যা, নিয়ে যা ওকে, আমি চলে যাচ্ছি। জানিস নে বেজন্মারা, ও একটা রাজনৈতিক গুন্ডা। জানিস নে তোরা, ও জারের বিরুদ্ধে মানুষ খেপাচ্ছে, আর তোরা এসেছিস ওর পক্ষ নিতে। তোরাও বিদ্রোহী তাহলে, হ্যাঁ? মা ভয়ে করুণায় স্থির মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। পলক অবধি পড়ে না। চিন্তাও করতে পারছে না। কিছু করবার শক্তিও নেই। জনতার উন্মত্ত ক্লিষ্ট ক্রুদ্ধ চিৎকার, পুলিশ সাহেবের ভাঙা গলার ক্ষণক্ষণে আওয়াজ, তার সঙ্গে কার যেন ফিস ফিস মিশে মায়ের কানে ক্রুদ্ধ ভীমরুলের ভনভনানির মতো বেজে ওঠে। যদি দোষী হয়ে থাকে আদালতে পাঠাও। হুজুর মালিক, ক্ষমা করুন ওকে। বিনা আইনে এরকম অত্যাচার চলবে না। কি করছো ভায়া? তাহলে সবাই তো এমনি মারবে, তখন কি হবে? দুদল হয়ে যায় জনতা। একদল পুলিশ সাহেবকে ঘিরে রিবিনের জন্য কাকুতি মিনতি করে। আরেকটা ছোট দল রিবিনকে ঘিরে আঁধার মুখে গজরায়। কয়েকজন রিবিনকে মাটি থেকে তোলে। পুলিশ আসে ওর হাত বাঁধতে। লোকে চিৎকার করে ওঠে, দাঁড়া পাজিরা, অত তাড়াহুড়ো কিসের? মুখ দাড়ি থেকে কাদা রক্ত মুছে চারদিকে চায় মিখাইলো। মায়ের দিকে চোখ পড়ে। মা চমকে উঠে ওর দিকে ঝুঁকে পড়ে। অনিচ্ছায় হাত নাড়ে, কিন্তু চোখ ফিরিয়ে নেয় রিবিন। কয়েক মিনিট পর আবার মায়ের মুখের ওপর ওর দৃষ্টি ফিরে আসে। মায়ের মনে হয় ও যেন সোজা হয়ে মাথা টান করে রয়েছে। ওর রক্তাক্ত গাল দুটো থিরথিরিয়ে কাঁপছে। চিনেছে আমায়, সত্যি চিনতে পেরেছে। মা ভাবে। মাথা নুইয়ে সম্ভাষণ জানায় মা। কি এক বিপুল ব্যথিত আনন্দে মার সারা সত্তা শিহরিত। পরের মুহূর্তেই খেয়াল হয় নীল চোখ চাষিটিও রিবিনের পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। মার খেয়াল হয়, ভাবে, কি করছি, আমিও তো ধরা পড়ব। রিবিনকে কি জানি বলে চাষিটি। রিবিন মাথা নেড়ে উত্তর দেয়, হোক না। গলা কাঁপছে, কিন্তু স্পষ্ট পরিষ্কার স্বর, ভয় লেশহীন। আমি তো একা নই দুনিয়ায়। সারা দুনিয়ার সত্যকে পাকড়ে নিয়ে জেলে পুরতে তো আর পারবে না।
যেখানে যেখানে গেছি সেখানেই আমাকে মনে রাখবে। আমাদের নীড় ভেঙে ফেলে তো ফেলুক, আমাদের কেউ নেই ওখানে। মা চট করে বুঝে ফেলে তাকে লক্ষ্য করেই বলছে রিবিন। কিন্তু দিন আসবে হে, সেদিন আগল ভেঙে মুক্ত আকাশে ডানা মেলবে ঈগল পাখি, সোজা হয়ে দাঁড়াবে মানুষ। একজন স্ত্রীলোক এক বালতি জল এনে মিখাইলোর মুখ ধুইয়ে দিতে লাগলো, আহা উহু করতে করতে। মিখাইলোর কথার সঙ্গে তার গলার তীক্ষ্ণ স্বর মিলে যায়। মা একটা কথাও বুঝতে পারে না। পুলিশ সাহেবকে সঙ্গে নিয়ে একদল লোক এলো। কে একজন চেঁচিয়ে উঠল, একটা গাড়ি নিয়ে এসো, কয়েদিকে নিয়ে যাওয়ার জন্য। কার পালা আজ? এবার পুলিশ সাহেব কথা কইল। এ যেন একেবারে নূতন স্বর, আহত। আমি তোকে ধরে মারতে পারি, কিন্তু আমার গায়ে হাত তোলার হিম্মত আছে তোর রে কুত্তা? তাই নাকি? রিবিন চিৎকার করে বলে। নিজেকে কি ভাবো শুনি, বিধাতা পুরুষ? একটা চাপা হইচই ফেটে পড়ে। রিবিনের চিৎকার ডুবে যায়। কার সঙ্গে তর্ক করছো ভাই? উনি যে কর্তাদের একজন। হুজুর, ওর মাথার ঠিক নেই, ওর ওপর রাগমন্নি করবেন না। চোপড়াও বেয়াকুফ। তোমাকে এখন শহরে নিয়ে যাবে ভাই, সেখানে আইন আছে। জনতার চিৎকার নরম হয়ে এসেছে, এখন যেন সন্ধির পথ খোঁজে। একটা করুণ আশাহীন আকুতির স্বর। অস্ফুট গুঞ্জনের তলায় ডুবে যায় সব। পুলিশেরা রিবিনকে হাত ধরে তুলে দপ্তর বাড়ির বারান্দায় নিয়ে যায়, দরজা দিয়ে মিলিয়ে যায়। ধীরে ধীরে চাষিরা চলে যায়। মা লক্ষ্য করে নীল চোখো লোকটা আসছে তার দিকে তাকাতে তাকাতে। পা দুটো যেন ভেঙে পড়ছে, নৈরাশ্যে কলজেটা অবধি শুকিয়ে যায়, গা গুলিয়ে ওঠে। মা মনে মনে ভাবে, না না, আমি যাব না, যাব না এখান থেকে। রেলিংটা শক্ত করে ধরে প্রতীক্ষা করে। দপ্তর বাড়ির বারান্দায় দাঁড়িয়ে পুলিশ সাহেব হাত নেড়ে নেড়ে কথা বলে। আবার ঝিমিয়ে পড়েছে স্বর, সেই বর্ণহীন নিষ্প্রাণ। কুত্তির বাচ্চা কাহিকা, বেয়াকুফ, তোদের এর মধ্যে মাথা গলানো কেন রে? এসব সরকারি ব্যাপার, পাজি নচ্ছারের দল। জানিস, ইচ্ছে হলে তোদের ধরে কালাপানি ঠুকতে পারতাম, মরতিস ঘানি টেনে। কোথায় পায়ে লুটিয়ে মাথা কুটবি না যত সব ইয়ে। জনকুড়ি চাষি খালি মাথায় দাঁড়িয়ে কথা শুনছিল। আসমানে মেঘ জমেছে, জমিনেও মেঘের আঁধার। নীলচোখ মানুষটা বারান্দার কাছে এসে দাঁড়িয়ে একটা নিঃশ্বাস ফেলল। দেখলেন তো সব কাণ্ড, বলে মাকে। দেখলাম তো, মা নিচু স্বরে বলে। মায়ের চোখের দিকে সোজা তাকিয়ে শুধোয় মানুষটা। তা এখানে কি করতে এসেছেন? আমি চাষি মেয়েদের কাছ থেকে লেস কাপড় কিনি। নীল চোখ আস্তে আস্তে দাড়িতে হাত বুলায়, তারপর দপ্তর বাড়ির দিকে তাকিয়ে বিরস স্বরে বলে, হেথা তো আমাদের মেয়েরা ওসব করে না। মা ওপরে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে ওকে দেখে। কোন ফিকিরে যে ঘরের মধ্যে গিয়ে ঢুকবে সেই হদিশে আছে মা। সুন্দর দেখতে মানুষটা, চিন্তাশীল মুখ, চোখ দুটো বিষাদ ভরা, দীর্ঘ দেহ, চওড়া কাঁধ, গায়ের সারা জামাটায় তালি।
ধবধবে সুতি কাপড়ের শার্ট আর বাদামি রঙের ঘরে বোনা কাপড়ের পাতলুন পরা, জুতো জোড়া শতছিন্ন। কেন জানি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মা। হঠাৎ অস্পষ্ট একটা ভাবনার পূর্বাভাস পেয়ে অনিচ্ছায় জিজ্ঞাসা করে, রাতে আমায় একটু থাকতে দেবে গা? বলে ফেলেই ভেতরটা ওর উদ্বিগ্ন হয়ে উঠল। সোজা হয়ে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মানুষটার দিকে। মনের মধ্যে কাঁটার মতো এক ভাবনা যেন বিঁধতে লাগলো। সর্বনাশ হয়ে যাবে আমারই জন্য নিকোলা ইভানভিচের। পাভেলকেও দেখতে পাবো না। কতদিন কে জানে, কত মার না জানি মারবে। চাষিটি মাটির দিকে তাকিয়ে বুকে কোটের প্রান্ত দুটো টেনে আঁটতে আঁটতে আস্তে আস্তে জবাব দিল, রাত্রিরে থাকবার জায়গা? আলবৎ, তবে কিনা গরিবের কুঁড়ে। আমি আর কোন রাজপ্রাসাদে থাকি? মা বলে। বেশ, তাহলে আর কি? মাথা তুলে মাকে নিরীক্ষণ করে চাষিটি। অন্ধকার গাঢ় হয়ে এসেছে। সাঁঝের আলো আঁধারিতে ওর মুখটা ফ্যাকাশে দেখায়, চোখ জলে একটা হিম জ্বালায়। মা যেন পাহাড় থেকে নামতে নামতে নিচু স্বরে বলে, চলো তাহলে, আমার বাক্সটা একটু নিয়ে যাবে? নেব বই কি। কোটটা আবার বন্ধ করে কাঁধটা ঝাঁকিয়ে বলে, এই যে গাড়ি আসছে। জেলার অফিসের বারান্দায় রিবিনের মূর্তি দেখা যায়। ওর মাথা, মুখ ধূসর একটা কিছু দিয়ে জড়ানো, হাত আবার বাঁধা। হিম প্রদেশের বায়ুমণ্ডলে রিবিনের স্বর ধ্বনিত হয়, বিদায় বন্ধুগণ, সত্যকে তালাশ করো, যত্ন করে রেখো, খাঁটি কথা যে নিয়ে আসবে তাকে বিশ্বাস করো, সব ডালি দিয়েও সত্যকে রেখো ভাই সব। পুলিশ সাহেব চেঁচিয়ে ওঠে, চোপড়াও কুত্তা কোথাকার! এই সিপাহী, উল্লু কহিকা, লাগাও চাবুক ঘোড়াকে। নিজেদের পানে একবার চাও তো, কি আছে খোয়াবার। গাড়ি চলতে আরম্ভ করে। দুই দিকে দুই সেপাই, মাঝখানে রিবিন। সেখান থেকেই চাপা গলায় চেঁচিয়ে বলে, কেন উপোস করে ধুঁকতে ধুঁকতে মরবে? বাঁধন খসাও দোস্ত সব। রুটি পাবে, রুটির সঙ্গে পাবে সত্য, এই হলো কথা। আচ্ছা বিদায়, বিদায় ভাই। চাকার ঘড়ঘড়, ঘোড়ার পায়ের শব্দ আর পুলিশ সাহেবের চিৎকারে ডুবে যায় ওর কণ্ঠ। মাথা নেড়ে চাষিটি বলে, ব্যাস শেষ। তারপর মায়ের দিকে ফিরে নিচু স্বরে বলে, একটু দাঁড়ান, এখানেই থাকবেন কিন্তু, আমি এলাম বলে। মা ঘরের মধ্যে গিয়ে সামোভারের সামনের চেয়ারটায় বসে। এক টুকরো রুটি হাতে তুলে নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আবার যথাস্থানে রেখে দেয়। কিছু খেতে পারল না। আবার ঠেলে বমি আসে ভেতর থেকে। বিশ্রী গরম লাগছে। রক্ত শুকিয়ে কলজেটা যেন খালি হয়ে গেছে। মাথা ঘুরছে। চোখের সামনে নীল চোখ লোকটার চেহারা ভাসছে। অদ্ভুত মুখ। ওটা গড়তে গিয়ে কি যেন একটা বাকি থেকে গেছে। দেখলেই সন্দেহে ভরে যায় মনটা। ধরিয়ে দেয় যদি? না, ভাববে না ও কথা মা, কিন্তু মনের মধ্যে কথাটা উঁকি মারছে কখন থেকে। শুধু উঁকি মারছে না, বুকের ওপর নিশ্চল হয়ে বসে আছে চেপে। দুর্বল অলস চিন্তা জাগে। আমায় লক্ষ্য করেছে লোকটা, ঠিক বুঝতে পেরেছে, কিন্তু আর বেশি দূর এগোয় না চিন্তাটা। দেহ অবসন্ন,
বমি বমি লাগতে থাকে। কয়েক মুহূর্ত আগে প্রচণ্ড কোলাহল, তারপর এই নম্র নিস্তব্ধতা। সারা শরীরটা যেন ভয় আর অত্যাচারের আশঙ্কায় থমথম করছে। একাকিত্বের অনুভূতি তীব্র হয়ে ওঠে, ছাইয়ের মতো ধূসর কোমল, প্রদোষের ছায়ায় চিত্ত ভরিয়ে দেয়। মেয়েটি আবার দেখা দেয় এসে দোরগোড়ায়। ডিম ভাজা এনে দিই শুধোয়। না গো না, একটুও খেতে ইচ্ছে করছে না। যা চেঁচামেচি, বাবা! আমায় ভয় ধরিয়ে দিয়েছিল। মেয়েটি টেবিলের কাছে এসে চাপা উত্তেজিত গলায় বলে, বাপরে বাপ, কি মারটাই পুলিশ সাহেব মারলো! আমি কাছেই দাঁড়িয়েছিলুম। সব কটা দাঁত ভেঙে গেছে। নিজের চোখে দেখলাম, রক্ত ফেললো মুখ থেকে। কি ঘন রক্ত, আর কি গাঢ় লাল রং! চোখ দুটো ফুলে গেছে ওই এতখানি হয়ে। আলকাতরার কারখানায় কাজ করে লোকটা। ছোট সাহেবটার কাণ্ড জানেন? কি গেলাই গিলেছে! ওপরে গড়াগড়ি দিচ্ছে এখন মাতাল হয়ে, তবু আরো মদ চাইছে। বলে কি জানেন? মস্ত নাকি একটা দল আছে সেই ওদের। ওই দাড়িওয়ালাটা নাকি দলের চাই। তিনটেকে নাকি ধরেছিল, একটা পালিয়ে যায়। একজন স্কুল মাস্টারও নাকি ওদের দলে আছে, সেও নাকি ধরা পড়েছে। ওরা ভগবান টগবানে বিশ্বাস করে না, অন্যদেরও বিধর্মী বানাবার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, সে কি কথা গো! আমাদের চাষিদের মধ্যে কারো কারো ভারী দুঃখ হয়েছে ওর জন্য। আবার কেউ কেউ বলছে কি জানেন, পাজিটাকে সাবড়ে দিল না কেন একেবারে? জানেন, আমাদের চাষিদের মধ্যে অনেকেই এত কুচুটে। হড়বড়িয়ে কত কি যে আবোল তাবোল বকে চলেছে মেয়েটি। নিবিষ্ট চিত্তে শোনে মা, মনটার উদ্বেগ চেপে দিতে, বিষণ্ণ প্রতীক্ষাটা চূর্ণ করে দিতে চায়। অমন একজন শ্রোতা পেয়ে যেন মহা খুশি মেয়েটি। ক্রমশ উত্তেজিতভাবে অত্যন্ত চাপা গলায় অনর্গল বকে চলে ও। আমার বাবা বলে কি জানেন, ফসল হয়নি তো, তাই এমন ধারা সব হচ্ছে। দুটো বছর ফসল হয়নি, ওই জন্যই নাকি আমাদের চাষিরা এমন কুচুটে হচ্ছে। গাঁয়ের সভা সমিতিতে গিয়ে ওরা চেঁচামেচি মারামারি করে। এই ধরুন না ভাসুকভের কথা, দেনা শোধ করতে পারেনি বলে ওর সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছিল। হঠাৎ করলে কি গাঁয়ের মোড়লকে মুখের ওপর এমনি এক চড় কষালো, বলল কি না, এই আমার দেনা শোধ করলাম। বাইরে ভারী বুটের শব্দ শোনা যায়। মা টেবিলটায় হাতের ভর দিয়ে উঠে দাঁড়ায় সোজা হয়ে। নীল চোখ চাষি এসে ঢোকে। টুপি না খুলেই মাকে বলে, কই গো, তোমার বাক্স প্যাঁটরা কই? অনায়াসে উঠিয়ে নিয়ে ঝাঁকি দিল বাক্সটা। খালি? মার্কা, একে আমার বাড়িটা দেখিয়ে দাও তো। বলেই বেরিয়ে গেল, পেছনে তাকালো না। মেয়েটি জিজ্ঞাসা করে, আজ রাত্রিরে থাকবেন এখানে? হুম, লেস কিনতে এসেছি। লেস কেনা বেচাই করি কিনা। মেয়েটি বলে, কিন্তু লেস তৈরি তো হয় না এখানে। 3 কভ আর দাঁড়িয়েও নয় হয়। মা বলে, কাল যাব ওখানে। চায়ের দাম মিটিয়ে দিয়ে মেয়েটিকে 3টি কোপেক বকশিস দেয় মা। মেয়েটি ভারী খুশি হয়ে ওঠে। দুজনে বাইরে আসে। মেয়েটি খালি পায়েই ভেজা মাটির ওপর দিয়ে তরতর করে চলে। যদি বলেন তো কাল দাড়ি নয় গিয়ে সবাইকে এখানে লেস নিয়ে আসতে বলে দিই।
আপনাকে আর যাবার কষ্ট করতে হবে না। নেহাত কম দূর নয় কিন্তু, 12 ভার্স্ট। মা ওর পাশে চলতে চলতে বলে, না গো বাছা, অত হাঙ্গামা করতে হবে না তোমায়। ঠান্ডা হাওয়ায় অনেকটা আরাম বোধ করে মা। অস্পষ্ট একটা সিদ্ধান্ত ধীরে ধীরে রূপ নেয় ওর মনে। ধীরে ধীরে আরও বড় হয়ে উঠে, কি একটা এনে দেয় সঙ্গে সঙ্গে। তবু অস্পষ্টই থেকে যায়। মা অস্থির হয়ে ওঠে। কি করলে নিরবয়ব সেই ছায়া রূপ ধরবে? অধ্যবসায়ের সঙ্গে জিজ্ঞাসা করে নিজেকে, কি করা যায় এখন? আচ্ছা, সব যদি খুলে বলি। চারদিকে কনকনে ঠান্ডা, অন্ধকার আর ভেজা ভেজা। কুঁড়ে ঘরগুলোর জানালা লালচে আলোয় রাঙা দেখাচ্ছে। চারদিক স্তব্ধ, মাঝে মাঝে একটু আধটু চিৎকার আর গরু ভেড়ার ডাক শোনা যায়। আঁধার গ্রামখানা যেন কি এক ক্লিষ্ট ধ্যানে মগ্ন। এই যে এসে গেছি, কিন্তু থাকতে আপনার খুব কষ্ট হবে, বড্ড গরিব কিনা ওরা। হাতড়ে হাতড়ে দরজাটা খোলে, তারপর ঘরের মধ্যে মুখ বাড়িয়ে সাহস করে চিৎকার করে ডাকে, তাতিয়ানা মাসি। তারপর দৌড়ে পালিয়ে যায়। অন্ধকারের মধ্যে ভেসে আসে, চললাম। পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন পুষ্পময়ী বসু অনুদিত, বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাস। আজ ছিল 14তম পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠশালার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন। পাঠ ভালো লাগলে ও প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরের পর্ব শোনার জন্য চোখ রাখুন পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে। আজকের মতো বিদায়।